আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আসসালামু আলাইকুম। খুব সম্ভবত 2017-18 শিক্ষাবর্ষের ইন্টারমিডিয়েটের বাংলা বইয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অসাধারণ একটা প্রবন্ধ ছিল চাষার দুঃখ নামে। প্রবন্ধটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুরু করেন তার বিখ্যাত দুইটা লাইন দিয়ে, খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাছায় জুটে না তেনা। ওই প্রবন্ধে বেসিক্যালি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উন্নয়নের আড়ালে তৎকালে কৃষক শ্রেণীর অবস্থা কিরকম ছিল সেটা দেখানোর চেষ্টা করেন। তৎকালে কৃষকদের রিয়েল অবস্থাকে সেটা বর্ণনা করার আগে তিনি শোষক ব্রিটিশদের চোখ থেকে দেখান, শিক্ষা সম্পদে আমরা পৃথিবীর অন্যান্য দেশ ও জাতির সমকক্ষ হইতে চলিয়াছি, এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নাই। সত্যিই তো এই যে অপ্রবৃদ্ধি পাঁচতলা পাকা বাড়ি, রেলওয়ে, ট্রামওয়ে, স্টিমার, এরোপ্লেন, মোটর লরি, টেলিফোন, এখানে পাটকল সেখানে চটকল, অট্টালিকায় চূড়ায় বড় বড় ঘড়ি, ইলেকট্রিক লাইট, ফ্যান, এসব কি সভ্যতার নিদর্শন নহে? উন্নয়নের এ সকল গল্প দেখে ভুল করে বসেন না এটা আওয়ামী লীগের কোনো বিজ্ঞাপন, কারণ যুগ যুগ ধরে পৃথিবীর সকল ডিক্টেটররাই উন্নয়নের এরকম মূলা দেখে মানুষদেরকে শোষণ করত। তো সেক্ষেত্রে ব্রিটিশ কিংবা হাসিনা কেউ এর ব্যতিক্রম নয়। কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেন বলেন যে উন্নয়নের আসল চিত্র হলো তৎকালে কৃষকদের এমন দুরবস্থা ছিল যে তাদের লজ্জাস্থান নিবারণ করার মতো এক টুকরা তেনা পর্যন্ত জুটত না। বিহার অঞ্চলে 200 খেসারি বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করত। 1 টাকায় 25 কেজি চাল পাওয়া সত্ত্বেও ভাত না পাইয়া লাউ, কুমড়া, পাট শাক, লাউ শাক ইত্যাদি সিদ্ধ করিয়া খাইত। লবণ কিনতে পারত না বিদায় এজন্য সমুদ্র জলে চাল ধুইয়া ভাত রান্না করত, যাতে করে আলাদা লবণের প্রয়োজন না হয়। আমাদের দেশে দেখেন গত 15 বছর ব্যাপক উন্নয়ন হয়েছে। শহর জুড়ে অগণিত ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেল হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে। সে পদ্মা সেতু নিয়ে একজন আবার বইও লিখে ফেলছে, আরেকজন ওই বই রিভিউ করছেন এবং দেশের মানুষকে এটা বুঝাইছে যে পদ্মা সেতু কেন বিশ্বের ইঞ্জিনিয়ারদের কাছে এক বিস্ময়ের নাম। কিন্তু হাসিনা পালায় যাওয়ার পরপরই ওই একই ব্যক্তি যিনি পদ্মা সেতুকে বিশ্বের ইঞ্জিনিয়ারদের কাছে এক বিস্ময়ের নাম বলছে, পদ্মা সেতুর প্রশংসা করে বই পর্যন্ত লিখে ফেলছে এবং একের পর এক ভিডিও বানায় গেছে। তিনি বলতেছে পদ্মা সেতুতে নাকি দুর্নীতি হয়েছে। 30,000 কোটি টাকারও বেশি টাকা ব্যয় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু এই প্রকল্পেও ছিল দুর্নীতি। আর এই প্রকল্পে কে কত পার্সেন্ট ভাগ পাইছে সেটাও ভিডিওতে মানুষকে দেখাচ্ছে। অথচ এই ভদ্রলোকের তৎকালে লেখা বই কিংবা ভিডিওতে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কোনো কিছুই লেখা ছিল না। খুব সম্ভবত তিনি তখন তেল দেওয়াতে ব্যস্ত ছিলেন। দেখেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনরা কিন্তু এলিট পরিবারে ছিলেন, তাদের অগাধ সম্পত্তি ছিল, তারা ভূস্বামী ছিলেন এবং জমিদারি হালে চলতেন, ব্রিটিশদেরও সুনজরে ছিলেন। সেরকম একটা জায়গাতে দাঁড়িয়ে বাংলার কৃষকদের রিয়েল অবস্থা, বাংলার কৃষকদের দুরবস্থা মানুষের সামনে তুলে ধরেন। কিন্তু আমাদের দেশের সোকল এলিট প্রগতিশীল বুদ্ধিজীবীদের দিকে তাকান, এরা স্বৈরাচারের সুবিধাতে ভোগ করছে সাথে করে দেশের মানুষকে ভুলভাল বুঝায়া স্বৈরাচারকে আরো বেশি শক্তিশালী হতে সাহায্য করছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এগুলা কি উন্নয়ন নয়? বেগম রোকেয়ার ভাষায় যদি বলি নিশ্চয়ই, যে বলে নহে সে ডাহা নিমুখ হারাম। সমস্যা হলো এই প্রবন্ধে রোকেয়া ব্রিটিশদের রেল, ট্রাম, অপ্রবৃদ্ধি পাঁচতলা দালানের পাশাপাশি উন্নয়নের অপর পৃষ্ঠাও দেখান। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো আমিও স্বীকার করে নিচ্ছি উন্নয়ন হয়েছে, অস্বীকার করে ডাহা নিমুখ হারাম হতে চাই না, কিন্তু এই উন্নয়নেরও তো অপর পৃষ্ঠা আছে। তাই আজকের ভিডিওতে হাসিনার উন্নয়নের কৃতজ্ঞতা স্বীকার করব এবং উন্নয়নের অপর পৃষ্ঠার কিছু অপ্রিয় সত্য কথা আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের উন্নয়ন অনেক দেশের কাছে এখন বিষয়। স্বাধীন বাংলাদেশ আজ পাকিস্তানকে অনেক পেছনে ফেলে বিশ্বের 35তম অর্থনীতির দেশ। 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। বেগম রোকেয়াকে দিয়ে তো ইন্ট্রো শেষ করছিলাম, সো বেগম রোকেয়াকে দিয়ে মূল ভিডিওটা শুরু করি। কেবল কলিকাতাটুকু আমাদের গোটা ভারতবর্ষ নয় এবং মুষ্টিমেয় সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারতের অধিবাসী নয়। ঠিক একইভাবে ঢাকার গুলশান, বনানী, বারিধারা, নিকেতন কিংবা ধানমন্ডি পুরো বাংলাদেশ নয়। শেয়ার মার্কেট লুট করা সালমান এফ রহমান কিংবা লোটাস কামাল কিংবা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে হরিলুট করা অ্যাসালম গ্রুপ, বিদ্যুৎ খাতকে শেষ করে দেওয়া সামিট গ্রুপ কিংবা আল জাজিরার করা আজিজ ব্রাদার্স, মিনিস্টার্স মিলিয়ন্সের হাসিনার ভূমি মন্ত্রী, দুপুরে ভাত আনতে 28 লাখ টাকা খরচ করা তাপস ও হাসিনার এবং তার 300 আসনের ডামি এমপি, মন্ত্রী এবং ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের সাথে এদেশের 18 কোটি মানুষের লাইফস্টাইলকে বিচার করলে তো হবে না। এদেশের রিয়েল সিনারিও হলো এই, অর্থের অভাবে মাত্র 18 দিনের সন্তানকে বিক্রি করে দেয় তার মা। এক্সেপশন কান্ট বি এক্সাম্পল, ইজ ইট? তাহলে আরো দেখেন, অর্থের অভাবে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা, অভাবের তাড়নায় সন্তান বিক্রি করলেন মা, অভাবের তাড়নায় 6,000 টাকায় সন্তান বিক্রি, অভাবের তাড়নায় 10,000 টাকায় সন্তান বিক্রি, একই অভাবের কবলে পড়ে মাত্র 30,000 টাকায় সন্তান বিক্রি, অভাবের বয়ালছো বলে 1 লাখ টাকায় নিজের সন্তান বিক্রি করে দিলেন বাবা। যারা অভাবের ধারণায় পড়ে নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে আপনি জিডিপির মাকাল ফল দেখে উন্নয়নের তসবি টিপলে তো হবে না। আমি রোকেয়ার আমলের 200 খেসারি বিনিময়ে কৃষক পত্নীর কন্যা বিক্রির গল্প আপনাদের সামনে বলতেছি না, যতগুলো নিউজ
দেখাচ্ছি সবগুলো হচ্ছে 2022 থেকে 2024 অর্থাৎ এই 2 বছরের নিউজ। আমি আপনার পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এ সকল উন্নয়ন স্বীকার করে নিচ্ছি, কিন্তু আপনাদেরও স্বীকার করে নিতে হবে সন্তানদের খাবার দিতে না পেরে মায়ের আত্মহত্যার চেষ্টা, ক্ষুধার তাড়নায় কৃষকের আত্মহত্যা, অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা, ঠিকমতো খাবার দিতে না পারে আত্মহত্যা করেছেন বাবা, খাবারের অভাবে শিশুর আত্মহত্যা, ক্ষুধায় তরুণীর আত্মহত্যা, ঈদের দিন স্ত্রী সন্তানকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিরকুট লিখে আত্মহত্যা। আপনার তাপসের শুধুমাত্র দুপুরবেলার খাবার নিয়ে আসতে খরচ হয় 28 লাখ টাকা। কত লাখ টাকার খাবার তিনি খান একমাত্র আল্লাহ মাবুতে জানে। কিন্তু গত 2 বছরে ক্ষুধার যন্ত্রণায় কত মানুষ আত্মহত্যা করেছে, এই দায়কে আপনি নেবেন না। আমি জানি এই শিরোনামগুলো দেখে আপনাদের অনেকের চোখে পানি চলে আসছে, কিন্তু আবেগে একটু কন্ট্রোল করেন। উন্নয়নের অপর পৃষ্ঠার আরো কিছু খবর বাকি আছে। গত 15 বছরে হাসিনার 93 বিলিয়ন ডলার পাচারের কথা, কিংবা আওয়ামী লীগ নেতার 7398 কোটি সোনা ব্যাংক থেকে গায়েব করে দেওয়ার কথা, অথবা দরিদ্র একটি দেশের একজন ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যের মতো দেশে 360টা বাড়ির খবর, শুধু 1 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে 35,000 কোটি টাকা লুটপাট, শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনকুবেরায় 17 বিলিয়ন ডলার পাচার, কিংবা পাচার করা টাকা দিয়ে সিঙ্গাপুরের মতো দেশে শীর্ষ ধনী বনে যাওয়া সামিটের আজিজ, অথবা ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা মেরে দেয় অ্যাসালম গ্রুপ, কিংবা সালমান এফ রহমানের টাকা লুটের গল্প। এগুলো যদি বলি আপনারা লিটারেলি ট্রমাটাইজড হয়ে যাবেন, আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না। সো আমার মতো আপনাদেরকে ট্রমাটাইজ করতে চাই না, এগুলো অন্য কোনো ভিডিওতে দেখানো যাবে। কিন্তু আজকের ভিডিওতে যেটা দেখাতে চাই সেটা হলো মাত্র 25 থেকে 30,000 টাকা ঋণের মামলায় 12 জন কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুধু তাই না, গ্রেপ্তারের ভয়ে আরো 25 জন কৃষক লিটারেলি পলাতক জীবনযাপন করতেছে। ফেসবুকে করোনার সময় একটা মাইকিং ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, যে ইসলামী ব্যাংক একজন কৃষক 50,000 টাকা ঋণ পরিশোধ করতে না পারাতে তার জমি নিলামে তুলছে। কিন্তু অপরদিকে তাকান, ইসলামী ব্যাংকের এক শাখাতেই অ্যাসালম গ্রুপ 2000 কোটি টাকা ঋণ জালিয়াতি করেও ধরা ছোঁয়ার বাইরে। শুধু তাই না, অ্যানোটেক্স গ্রুপকে 3,359 কোটি টাকা মাফ করে দেওয়া হয়েছে। অ্যাসালম, অ্যানোটেক্স সহ কোন নিয়মের তোয়াক্কা না করে 4 গ্রুপের 6,497 কোটি টাকার সুদ মাফ করে দেওয়া হয়েছে। মনে রাখেন, অ্যামাউন্টটা কিন্তু 6 লাখ কিংবা 6 কোটি টাকা না, প্রায় 6,500 কোটি টাকা। আর এই প্রত্যেকটা টাকা দেশের টাকা, দেশের জনগণের টাকা। শুধু অ্যাসালম গ্রুপের 3,170 কোটি টাকার কর মওকুফ করে দেওয়া হয়েছে। কিন্তু অপরদিকে তাকান, মাত্র 25 থেকে 30,000 টাকার মামলায় 12 জন কৃষককে জেলে নেওয়া হয়েছে, বিচার করে কারাগারে পাঠাইছে। অপরদিকে যারা দেশের 30,000 50,000 কোটি টাকা লোপাট করে দিছে, তাদেরকে হাজার হাজার কোটি টাকার কর মওকুফ করে দেওয়া হচ্ছে, ঋণ মওকুফ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে দেশের বিচারের অবস্থা। বেগম রোকেয়ার বাসায় যদি বলি, আল্লাহ তাআলা এই অবিচার কিরূপে সহ্য করিতেছেন, আল্লাহ তাআলা তো এই অবিচার সহ্য করেন নাই। গত 15 বছরে বাংলাদেশের রাজনীতিতে কত উত্থান পতন হয়েছে, কত নেতা আসছে, কত নেতা গেছে, কিন্তু এরকম লজ্জাজনক ভাবে, নির্লজ্জ ভাবে পিছন দরজা দিয়ে জনগণের আন্দোলনের মুখে পড়ে পালায়ে গেছে আর কয়জনে। হাসিনা ছাড়া এমন নির্লজ্জ পতন এর আগে আর কারো হয় নাই, এমনকি তার বাপেরও না। দেখেন, বেগম জিয়া কিন্তু সহজে ক্ষমতা ছাড়ে নাই, জনগণের আন্দোলনের তোপের মুখে পড়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। কই, সে তো পালায় যায় নাই, জেল খাটছে, তারপর আপোষ করে নাই। হাসিনার আগে আমরা একমাত্র স্বৈর শাসক হিসেবে জানতাম জেনারেল এরশাদকে। জেনারেল এরশাদও কিন্তু একটা গণ অভ্যুত্থানের মুখে পড়ে তার পতন হয়েছে। কই, জেনারেল এরশাদ কিংবা তার দলের নেতাকর্মীরাও তো এভাবে পালায় নাই, কিংবা বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরাও তো এভাবে পালাতে হয় নাই। ওরা কেন 14 গোষ্ঠী সহ পালাতে হয়েছে, এই উত্তর আশা করি আপনাদেরকে এলাবোরেট করা লাগবে না। ওদের 15 বছর নির্যাতন মানুষকে 15 দিনে ভুলে যাবে? আগামী 15 বছরেও ভুলে কিনা সেটাও সন্দেহ আছে। গত 15 বছরে আওয়ামী লীগ কিংবা হাসিনার এমন কোন সেক্টর নাই যে সেক্টর হাসিনা করাপ্টেড করে নাই। রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, গুম, খুন, দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানে কোনটা রেখে কোনটা বলবো। সর্বক্ষেত্রে এমন অন্যায়, অবিচার, অনিয়ম দেখে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিলেন, সর্ব অঙ্গেই ব্যথা, ঔষধ দিব কোথা। উন্নয়নের অপর পৃষ্ঠার লিস্ট অত বড় যে এটা নিয়ে 10 ঘন্টা কেন 10 দিন কথা বললেও শেষ হবে না। তাই এবার কিছু উন্নয়ন দেখা যায়। উন্নয়নের কথা যদি বলি, তাহলে প্রথমেই আসবে পদ্মা সেতু। পদ্মা সেতু হয়েই গেল। পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আমাদের স্যার ভিডিও বানায়, যেহেতু বলছেন পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং এক বিস্ময়ের নাম। তারপরও এই পদ্মা সেতু পুরা বিশ্বের ইঞ্জিনিয়ারদের কাছে কেন এক বিস্ময়ের নাম, এর পিছনে আমি 5টা কারণকে সিলেক্ট করছি। সেতু তিনি ঠিকই বলছেন। তার ভিডিও কিংবা বইয়ে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কোনো কিছু লেখা না থাকলেও পদ্মা সেতুতে বড় রকম দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে বিশ্বব্যাংকে পদ্মা সেতুর $1.2 বিলিয়ন ঋণ
স্কিম ক্যান্সেল করে দেয়। যে প্রকল্পের ব্যয় শুরুতে ধরা হয়েছিল 10,162 কোটি টাকা, সেই প্রকল্প শেষ করতে 3 গুণ বেশি অর্থাৎ 32,668 কোটি টাকা খরচ হয়। মানে এই টাকা দিয়ে আপনি 3টা পদ্মা সেতু বানাইতে পারতেন। জাস্ট ডিলে করে একের পর এক বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু কম্পারেটিভলি পৃথিবীতে পণ্য সামগ্রীর দাম কিন্তু অতটা বাড়ে নাই। এবং আপনি যদি পৃথিবীর এরকম ব্রিজগুলো নিয়ে রিসার্চ করেন তাহলে আপনি দেখবেন যে এর চাইতেও চ্যালেঞ্জিং ব্রিজ বানাইতে পৃথিবীর কোন রাষ্ট্রে 15,000 কোটি টাকার বেশি খরচ করে নাই বা 15,000 কোটি টাকার বেশি লাগে নাই। এই ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে খরচ করা হয় 89 কোটি টাকা। মানে জনগণের টাকাকে এইভাবে মাহবুন করা হয়েছে। এই প্রকল্পের ভূমি অধিগ্রহণের দুর্নীতি প্রমাণিত হওয়ার পর একজনকে কি শাস্তি দিচ্ছে শুনবেন? তাকে শুধুমাত্র 3 বছরের জন্য পদাবনতি দেওয়া হয়েছে। মানে সে 6ষ্ঠ গ্রেডের বেতন পাইতো, 3 বছর সে 9ম গ্রেডের বেতন পাবে, আবার 3 বছর পর সে তার পূর্বের পদ ফিরে পাবে। এই ছিল হাসিনার বিচার ব্যবস্থা। শুধুমাত্র যদি পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কথা বলি তাহলে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে আলাদা একটা এপিসোড বানানো যাবে। অথচ আমাদের স্যার যখন বই লিখছে, ভিডিও বানাইছে, তখন পদ্মা সেতুর দুর্নীতি চোখে দেখেননি। যে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং আমাদের স্যারের মতে বিশ্বের ইঞ্জিনিয়ারদের কাছে এক বিস্ময়ের নাম, সেই পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং এ রয়েছে বড় ধরনের ত্রুটি। এক জায়গায় রেল লাইনের সঙ্গে সেতুর সড়ক লাইন সাংঘর্ষিক হয়ে গেছে, একটি বড় লরি সেতু থেকে নামতে পারবে না, উপরের অংশে আটকে যাবে। এত বড় এবং বিপুল বাজেটের একটি সেতুর ক্ষেত্রে এমন ভুল নজিরবিহীন, যা পদ্মা সেতুর ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে। 3 গুণ বেশি ব্যয়ের পদ্মা সেতুর আরো একটি বড় দুর্বলতা হলো এক লাইনের রেলপথ। যখন বাংলাদেশের রেলপথের অন্যতম দুর্বলতা হিসেবে আলোচিত হচ্ছে এক লাইনের রেলপথ, তখন পদ্মা সেতুর মতো আধুনিক সেতুতে নির্মাণ হচ্ছে এক লাইনের রেল, যা 100 বছরেরও বেশি আগে হার্ডিঞ্জ ব্রিজে নির্মিত হয়েছিল। আমাদের রেলপথের অন্যতম যে দুর্বলতা তা পদ্মা সেতু রেলপথেও থেকেই গেল। কিন্তু আমাদের স্যার পদ্মা সেতুর রেলপথে গিয়ে ভিডিও বানাইছে এবং দেশের মানুষকে বুঝাইছে কেন 40,000 কোটি টাকা এখানে খরচ হচ্ছে। আর এই রেল লিঙ্ক প্রজেক্টের পিছনে খরচ যাইতেছে প্রায় 40,000 কোটি টাকার মতো। তাইলে বুঝেন এই রেল লিঙ্ক প্রজেক্টটা কত বড় একটা প্রজেক্ট। কিন্তু এত বড় ত্রুটি স্যারের চোখে পড়লো না। বইটা কিন্তু পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখা, বেশ সিরিয়াস একটা বই। দেখেন, একটা বেসিক জিনিস বুঝার চেষ্টা করে যে আমাদের এই পদ্মা সেতুটা কেন করা লাগলো। আমাদের এই পার থেকে ওই পারে যাতায়াতের সমস্যা। তো যখন আমরা এখানে সেতুটা করব তখন যেটা হবে যে আমাদের যাতায়াতের সমস্যা সলভ হবে, আমাদের যাতায়াতের যে সময় সে সময় সেভ হবে এবং আমাদের ইকোনমিতে একটা গুড ইম্প্যাক্ট আসবে। তো যখন আমরা সেতুটা তৈরি করে ফেলছি তখন আমাদের এই ধরনের সকল সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। সো যেখানে সেতু তৈরির মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারছি, সেখানে মূল সেতুর চাইতেও বেশি বা প্রায় 40,000 কোটি টাকা খরচ করে একটা রেল লাইন তৈরি করার কোনো যৌক্তিকতাই ছিল না। বিশেষজ্ঞরাই বলতেছে যে পদ্মা সেতুর এই রেল প্রজেক্টটা পুরাটাই একটা অপচয় প্রজেক্ট। সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা সেটা খেয়াল করেন, আমাদের দেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত খাতই হচ্ছে রেল খাত। গত এক যুগে এই রেল খাত থেকে 1 টাকাও লাভ হয় নাই, বরঞ্চ প্রতি বছর লসই গুনতে হয়েছে। সো এইরকম একটা দুর্নীতিগ্রস্ত খাতে যে 40,000 কোটি টাকা ব্যয় করে রেলপথটা তৈরি করলেন, এই 40,000 কোটি টাকা আগামী 50 বছরেও তোলা যাবে কিনা সেই নিশ্চয়তা পর্যন্ত নাই। জনগণের টাকা নিয়ে এত বড় তামাশা করার অধিকার আপনাদেরকে কে দিল? হাসিনা তো দেশের জনগণের সাথে তামাশা করছে, সাথে আমাদের এই স্যারও আমাদের সাথে তামাশা করছে এবং দেশের জনগণকে ভুলভাল বুঝাইছে কেন এই রেল প্রজেক্ট সেরা। অথচ এই সিম্পল ফ্যাক্টটাও কি তার মাথায় আসে নাই? এই জায়গায় আমাদের আর কোনোদিন আসা হবে কিনা জানি না জীবনে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আমাদের নিজেদের সবার লাইফের জন্য। আমাদের সবারই আসলে লাইফে এমন এমন জিনিস এক্সপিরিয়েন্স করা উচিত যেটা মানে হচ্ছে আমরা লাইফে হয়তো অন্য কোনো সময় আর এক্সপিরিয়েন্স করতে পারবো বা লাইফে কখনো আর এক্সপিরিয়েন্স করতে পারবো না। এখন হাসিনার অন্ধভক্ত যারা আছে, যাদের একটু একটু করে ব্রেন খুলতেছে, তারা হয়তো একটা প্রশ্ন করতে পারে যে এত লসের পরেও হাসিনা আপা এত বড় একটা প্রজেক্ট কেন করলো? এটার উত্তর খুবই সোজা, যে হাসিনা কয়দিন আগে ভারতকে যে রেল ট্রানজিটটা দিছিল, যেখানে লাগামহীন ভাবে ভারতের রেল যাবে আমাদের দেশের উপর দিয়ে কোনো চেকিং ছাড়া, সে রেল কিন্তু আমাদের এই পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। সো পদ্মা সেতুর উপরে যদি কোনো রেলপথ না থাকে তাহলে ভারতের ট্রেন এই পার থেকে ওই পারে কেমনে যাবে? তাই শুধুমাত্র ভারতের রেল এই পার থেকে ওই পারে পাঠানোর জন্য দেশের জনগণের টাকা দিয়ে ভারতের জন্য রেলপথ তৈরি করে দিয়েছিল হাসিনা। বিনিময়ে মরার আগ পর্যন্ত ভারত হাসিনাকে দেশের ক্ষমতায় রাখবে। কিন্তু হাসিনার স্বপ্নকে স্বপ্ন দোষে পরিণত করে 5ই আগস্ট ভারতের পাপেট হাসিনা এবং ভারতের ট্রানজিট দুইটাকে জয় বাংলা করে দিয়েছে এই দেশের মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। উন্নয়নের আরেক মহাপরিকল্পনার নাম হচ্ছে কর্ণফুলী টানেল। প্রায় 10,700 কোটি টাকা ব্যয়ে নির্মিত উচ্চাভিলাষী এক প্রকল্পের নাম কর্ণফুলী টানেল। প্রায় 11,000 কোটি টাকা খরচ করে বানানো এই টানেল নিয়ে যদি বলতে হয় তাহলে বলাই যায় এই গুড এক্সাম্পল অফ এ ব্যাড প্ল্যান। এই ভিডিওর একটু আগ পর্যন্ত যদি আপনার মনে হয় সবচাইতে লস প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু রেল প্রজেক্ট,
দেন ইউ আর রং। এই টানেল থেকে ডেলি আয় হয় অ্যাপ্রক্সিমেটলি 12 লাখ টাকা, কিন্তু এই টানেল রক্ষণাবেক্ষণে ডেলি খরচ হয় 37 লাখ টাকা। এই টানেল চালু রাখতে হলে আপনাকে প্রতিদিন 27 লাখ টাকা করে লসই গুনতে হবে। এটা এমন গলার কাটা হয়ে দাঁড়াইছে যে আপনি না পারবেন গিলতে, না পারবেন উতরায় ফেলে দিতে, কারণ আপনাকে তো কিস্তি টাকা পরিশোধ করতে হচ্ছে। এই টানেল নিয়ে জাস্ট দুই একটা শিরোনাম দেখে নিতে পারেন যে এটা কত বড় সাদা হাতিতে পরিণত হয়েছে আমাদের জন্য। তাই এই টানেল এবং মেট্রো রেল নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাবো, এই জন্য এই ভিডিওতে আর বেশি কথা বললাম না। আরেকটি উন্নয়নের বলবো নাকি লুটপাটের বলবো, তা হলো রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই প্রজেক্টের কথা বলে আপনার মাথায় সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে পর্দা বালিশ কাণ্ড। অথবা আপনি হয়তো বলতে পারেন যে ভাই হাসিনার টিউলিপ এবং জয়ের $5 বিলিয়ন লুটের কথা বলেন। আমি বলবো না, এগুলো আপনারা বলেন, আমি আপনাদেরকে ভিতর থেকে কিছু জিনিস দেখাই। বর্তমানে গোটা বিশ্বজুড়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে পরিবেশবাদী আন্দোলন করতেছে, পরিবেশ রক্ষার জন্য মানুষ রাস্তায় পর্যন্ত নেমে আসতেছে, যার কারণে উন্নত রাষ্ট্রগুলো পারমাণবিক জ্বালানি থেকে সরে এসে রিনিউয়েবল গ্রিন এনার্জির দিকে ঝুঁকতেছে। কয়েকটি উদাহরণ যদি দেয়, জার্মানি 2022 সালে সব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বর্তমানে তারা সোলার এবং উইন্ড এনার্জি বিকল্প হিসেবে ব্যবহার করতেছে। সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, সাউথ কোরিয়া, তাইওয়ান সহ উন্নত দেশগুলো এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে এবং প্রত্যেকেই বিকল্প হিসেবে রিনিউয়েবল গ্রিন এনার্জি বেছে নিচ্ছে। 2011 সালের এপ্রিল মাসে সুনামির সময় জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টে বিস্ফোরণ হয়। বিস্ফোরণটি এতই ভয়ঙ্কর ছিল যে ওই অঞ্চলের 1.5 লাখ আদিবাসীকে সরাই নিতে হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এত ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও সাথে গোটা বিশ্ব জুড়ে পরিবেশবাদীদের আন্দোলনের কোনো তোয়াক্কা না করে আমাদের সুন্দরবন ধ্বংসের অন্যতম মেগা প্রজেক্টটি হলো এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। গোটা বিশ্ব জুড়ে এরকম ভয়াবহ 3টা পারমাণবিক বিস্ফোরণ হয় এবং পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে এর প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী হয়, যার কারণে গোটা বিশ্ব আস্তে আস্তে পারমাণবিক উৎপাদনগুলো থেকে সরে আসতেছে। কিন্তু হাসিনা 1,13,000 কোটি টাকা খরচ করে এই ভয়ঙ্কর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতেছে। উন্নত বিশ্ব যেখান থেকে সরে আসতেছে সেখানে সাধারণ মানুষের ঘাড়ের উপর ঋণের টাকা চাপিয়ে দিয়ে এরকম ঝুঁকিপূর্ণ একটা প্রজেক্ট করা কি ঠিক হয়েছে? ঋণ না হয় দেশের মানুষ শোধ করলো, কিন্তু এখানে যদি ভয়াবহ কোনো বিস্ফোরণ হয় সেটা ডিল করার ক্যাপাসিটি কি আপনার কাছে আছে? সামান্য রানা প্লাজার 10 তলা একটা বিল্ডিং ভেঙে পড়ছে, সেটা ডিল করতে আপনার 3 মাস লাগছে। এটা তো পারমাণবিক বিস্ফোরণ, এটা কিভাবে ডিল করবেন? এটা যে দেশের মানুষের টাকা স্রেফ একটা তামাশার প্রজেক্ট, এই ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলে, প্রথম থেকে আমার সন্দেহ ছিল যে $1,350 কোটি খরচ করে প্রচন্ড ঝুঁকিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তা দেশের জন্য একটা মহা অপচয়ের সাদা হাতি হতে চলছে। কোন পারমাণবিক দুর্ঘটনা হলে দেশের জনগণের জন্য এই প্ল্যান্ট মহা বিপর্যয়করও হতে পারে। 2025 সাল থেকে 28 বছরে প্রতি বছর $565 মিলিয়ন করে এই ঋণের কিস্তি পরিশোধ করে যেতে হবে আমাদের। আশা করি বুঝতে পেরেছেন উন্নয়নের নামে কি হয়েছে। দেশের মানুষের গাড়ে পাহাড় সমান ঋণের বোঝা চাপায় দিয়ে পালায় গেছে। এই যে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল বা সোকল্ড উন্নয়নের নামে এত বড় ঋণের বোঝা আমার গাড়ির উপর চাপায় দিচ্ছেন, এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করব না? অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করব। সো থ্যাংক ইউ ডিক্টেটর, ফ্যাসিস্ট, মাদার অফ মাফিয়া, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উন্নয়নের মেগা প্রজেক্টগুলো নিয়ে কথা বলার অন্যতম কারণই হচ্ছে আগামী 1 বছরের মধ্যে একটা ইলেকশন হবে এবং একটা ফেয়ার ইলেকশন হলে কারা ক্ষমতায় আসবে অলরেডি গেস করতে পারতেছেন, কিন্তু তারা ক্ষমতায় আসার আগে তাদের দলের লোকদের চাঁদাবাজি অলরেডি শুরু হয়ে গেছে। একজন বাজার দখল করে ফেলতেছে, একজন এক জায়গা ভাগ করে নিতেছে, মানে এমন অ্যাক্ট করতেছে যে তারাই এখন দেশের ক্ষমতায়। এমনকি বিএনপির সকল নেতাকর্মী তাদের সেন্ট্রাল মানে তারেক রহমানের কথাবার্তাও শুনছে না। তারা অতি উৎসাহী হয়ে দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো শুরু করে দিচ্ছে, এরকম অভিযোগও আছে। সো এরকম অতি উৎসাহী নেতাদেরকে যদি বিএনপি কন্ট্রোল করতে না পারে এবং বিএনপিও যদি সে আওয়ামী লীগের মতো একই রূপের রাজনীতিতে ফিরে যায়, চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট, উন্নয়নের নামে এরকম মহাপাচার শুরু করে দেয়, তাহলে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে বিএনপির যে সে পরিণতি দেশের মানুষ করবে না, সেই গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। সবচাইতে ইম্পর্টেন্ট কথা হলো দেশের ক্রাইসিসে আমাদের যে ঐক্যমত তৈরি হয়েছে, দেশের মানুষ যে এক প্রশ্নে সবাই একত্রিত হইতে পারছে, এই ঐক্যমতটা ধরে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসে না কেন এরকম উন্নয়নের নামে মহা লুটপাট করতে না পারে। এবং যারাই যখন উন্নয়নের নামে কোনো একটা প্রজেক্ট করবে সে প্রজেক্টের ভালো খারাপ দিক বিবেচনা করে আমাদেরকে ইতিবাচক সমালোচনা করতে হবে, যাতে তারা উন্নয়নের নামে এরকম আর লুটপাট করতে না পারে এবং তাদেরকে সবসময় প্রশ্নের সম্মুখীন রাখতে হবে। দেখেন আওয়ামী লীগ গত 15 বছরে যে পরিমাণ লুটপাট করছে তাদের পক্ষে সাফাই গাওয়ার কিন্তু মানুষের অভাব নাই। আবার বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি যদি লুটপাট করে, তাদের পক্ষে সাফাই গাওয়ারও তাদের নেতাকর্মীর কিন্তু অভাব হবে না, কিন্তু দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলার মানুষের ঠিকই অভাব হবে। এই জন্য আমাদের সবার উচিত যাতে ঐক্যমত ধরে রেখে দেশ ও দেশের জনগণের পক্ষে কথা বলা, যাতে করে উন্নয়নের নামে এরকম কাজ কেউ করতে না পারে। এই জন্য দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকুন, দেশের জন্য কথা বলুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না,
প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে।